কোনো সামাজিক মাধ্যমে কোথাও এই নিয়ে একটা কোনো পোস্ট, একটা কোনো লেখালেখি, কোনো কিছু চোখে পড়েনি। কারণ বোধহয় মুকেশ কুমার পারফর্ম করলেও অথবা বাংলা ক্রিকেটারকে বাদ দিলেও আজকে কারো কিছু যায় আসে না। নমস্কার, উইলের উইলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে এই অনুষ্ঠানটা যখন রেকর্ড করছি তখন তৃতীয় দিনের শেষ, কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার সময় এখনো হয়নি। চতুর্থ বা পঞ্চম দিনে খেলা হবে কিনা সেটা সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে 35 ওভার খেলা হয়েছে প্রথম 3 দিনে। বাংলাদেশ 107 রান করেছে 3 উইকেটের বিনিময়। তারপরে বৃষ্টি এবং ওয়েট আউটফিল্ডের কারণে খেলা হওয়া সম্ভব হয়নি। বৃষ্টির কারণে খেলা নাই হতে পারে, বৃষ্টিটা কারোর হাতে নয়, এবং বৃষ্টিটার মধ্যে খেলা চালানোর জন্য যে পরিকাঠামো দরকার সেটা খুব কম দুনিয়া খুব কম জায়গায় রয়েছে ক্রিকেটের ক্ষেত্রে, এবং সেইটা কোথাও একটু সমস্যা তৈরিও করে সঠিকভাবে ক্রিকেটটা খেলার ক্ষেত্রে। সেই কারণে সেই আলোচনাটা ঢোকার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ওয়েট আউটফিল্ড, বৃষ্টি থেমে যাওয়ার পরেও যদি খুব ভালো করে দেখা হয়, দ্বিতীয় দিনে একটা অল্প সময় বৃষ্টি হয়েছে, তৃতীয় দিন সেই অর্থে বৃষ্টি হয়নি। সেই সময়টাও তা সত্ত্বেও ওয়েট আউটফিল্ডের কারণে প্রথম দিন লাঞ্চের পরে একটা বলও খেলা হলো না এখনো অবধি, তৃতীয় দিনে শেষ অবধি। এটা কেন? ওয়েট আউটফিল্ডের কারণে খেলা না হওয়া 2024 সালে দাঁড়িয়ে সত্যি খুব বেদনাদায়ক বিষয়। এই ভারতবর্ষে এর থেকে অনেক বেটার পরিকাঠামোগত মাঠ রয়েছে, এবং শুধু এই কানপুর একটা ঘটনা নয়, গত 1 মাসে যদি আমরা দেখি, এর আগে গ্রেটার নয়ডাতেও আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছে, খানিকটা বৃষ্টি এবং বাকিটা ওয়েট আউটফিল্ড, প্রায় একই কারণে। আজকে এই টেস্ট ম্যাচে, কানপুর টেস্ট ম্যাচেরও ফলাফল প্রায় না হওয়ার দিকে এগোচ্ছে। কোনো অভাবনীয় ঘটনা ছাড়া এই টেস্ট ম্যাচে ফলাফল হওয়া সম্ভব নয়। টেস্ট ম্যাচে যখন ক্রমহ্রাসমান জনপ্রিয়তা, সেইখানে ওয়েট আউটফিল্ডের কারণে খেলা না হওয়াটা বড় অপরাধ বলে মনে হয়। অন্তত যেখানে ভারতেই একাধিক মাঠে সেই পরিকাঠামো রয়েছে যেখানে ওয়েট আউটফিল্ডের জন্য খেলা পরিত্যক্ত হবে না। প্রশ্ন হচ্ছে, তাহলে যখন বৃষ্টি, লেট মনসুন চলছে, যখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সূচি সেইভাবে কেন তৈরি করা হচ্ছে না? আমরা যদি খুব কাছের দিক থেকে ইডেন গার্ডেন্সের কথাই দেখি, ইডেন গার্ডেন্স এখন এমন একটা জায়গায় রয়েছে, হ্যাঁ এটা ঘটনা 8-10 বছর আগে এইরকম বৃষ্টি যদি ইডেন গার্ডেন্সে হতো, কলকাতাতে হতো, ইডেন গার্ডেন্সে হতো, খেলাটা হতো না। তারপরে সিএবির দায়িত্বে এক ভদ্রলোক আসেন, যাকে অনেকেই বা নিন্দুকেরা খুব খারাপ প্রশাসক বলে দাগিয়ে দেন। কিন্তু সেই প্রশাসক সৌরভ গাঙ্গুলি এমন একটা ব্যবস্থা আনেন, এমন একটা পরিকাঠামো তৈরি করেন, আজকে ইডেন গার্ডেন চ্যালেঞ্জ করে বলতে পারে যে কোনো বৃষ্টির পর 30 মিনিট সময় দাও, মাঠে খেলা শুরু হয়ে যাবে। এই পরিকাঠামো কিন্তু ভারতের মতো ধনী বোর্ডের পক্ষে অন্যান্য মাঠেও করা সম্ভব। নিদেন পক্ষে সেই মাঠগুলোয় যেখানে টেস্ট ম্যাচ হয় বা যেখানে টেস্ট ম্যাচগুলো ফেলা হয়, টেস্ট ভেন্যু বলে যেগুলো পরিচিত, সেই রকম মাঠগুলোয় এই ধরনের পরিকাঠামো থাকাটা কিন্তু আবশ্যিক আজকের দিনে। ওয়েট আউটফিল্ডের জন্য খেলা না হওয়াটা একদমই উচিত নয়। অথচ এইরকম যখন উন্নত মানের একটা পরিকাঠামো ইডেন গার্ডেন্সে রয়েছে, তা থাকা সত্ত্বেও পরিতাপের বিষয় হচ্ছে 22শে নভেম্বর 2019 বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলা হয়েছিল। তারপরে ইডেন গার্ডেন্সে একটাও টেস্ট ম্যাচ আজ পর্যন্ত খেলা হয়নি। অর্থাৎ কোভিড পরবর্তী ভারতবাসী ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ হতে দেখেননি। 5 বছর
উপর সময় হতে চললো, ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হয়নি। অথচ দেশের অন্যতম সেরা পরিকাঠামো রয়েছে সেইখানে। কেন? এর উত্তর কেউ জানি না আমরা। হয়তো এর উত্তর সিবির কাছেও নেই, বা স্পষ্ট উত্তর হয়তো বিসিসিআই এর কাছেও নেই। অবাক করার মতো বিষয়, 19টা টেস্ট ভারত খেলেছে এই সময়। 2019-এর পর, 2019-এর 22শে নভেম্বরের পর থেকে কানপুর অবধি ভারত দেশের মাটিতে 19টা টেস্ট খেলেছে। এই 19টা টেস্টের মধ্যে একটা ম্যাচও ইডেনে হয়নি। সিএবি কর্তারা কি করছেন এটা নিয়ে, সত্যি মানে সেটা ভাবায় যে তারা কেন কথা বলছেন না, বা তাদের কি রোটেশন পদ্ধতিতে চলছে। মানে এর মধ্যখানে আমরা দেখেছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একাধিক টেস্ট ম্যাচ হতে। আমরা দেখেছি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট আছে সেখানে, যেটা কোভিড পরবর্তীকালে ওয়াংখেড়েতে হতে চলা দ্বিতীয় টেস্ট। ব্যাঙ্গালোরে টেস্ট হয়েছে, এর মধ্যে দিল্লিতে হয়েছে। একমাত্র পুরনো যে স্টেডিয়ামগুলো রয়েছে ভারতের, তার মধ্যে ইডেন গার্ডেন্সে হয়নি। কি সমস্যা, বা কি কারণে দেওয়া হয় না? এর সঙ্গে আর একটা প্রশ্ন উঠে আসছে, এই ইডেন গার্ডেন্স কলকাতা সিএবি বাংলা নিয়ে কথা বলতে গিয়ে। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের জন্য দল ঘোষিত হলো। একটা জিনিস খুব ভালো করে যদি দেখা যাবে টি-20 বিশ্বকাপ জেতার পরপরই লক্ষণের অধীনে ভারতীয় দল গেছিল জিম্বাবুয়ে সফরে। সেখানে লাস্ট দুটো টি-20 ম্যাচে মুকেশ কুমার 7টা উইকেট নিয়েছিলেন, যেটা টি-20 নিরিখে যথেষ্ট ভালো পারফরমেন্স বলে মনে করা যেতেই পারে। একটা ম্যাচে 3 উইকেট, আর একটা ম্যাচে 4 উইকেট। তারপরে কোচ বদল হলো ভারতীয় ক্রিকেটে। মুকেশ কুমারের জায়গা হলো না শ্রীলঙ্কাগামী দলে, মুকেশ কুমারের জায়গা হলো না বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজে। এর কারণ কি কেউ জানেন না। নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া নিয়ে কোথাও কোনো প্রশ্নের অবকাশ নেই। নতুন প্রতিভাকে অবশ্যই সুযোগ দেওয়া হোক। তার মানে এই নয় যে খেলোয়াড় খেলছেন, যে খেলোয়াড় পারফর্ম করছেন, পারফরমেন্স না থাকলে বাদ দেওয়া যেতেই পারে, কিন্তু যে খেলোয়াড় পারফরমেন্স করছেন বা করেছেন, সেই খেলোয়াড়কে কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া বাদ দিয়ে দেওয়া জানি না কতটা সঠিক। এবং এখানে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, সেই আশঙ্কাটা একটু অন্যরকম। এটা কোইন্সিডেন্স কিনা জানি না। আশা করি মুকেশ কুমার আগামী দিনে ভারতীয় দলে জায়গা পাবেন এবং ভারতের হয়ে ভালো পারফরমেন্স করবেন। কিন্তু প্রায় একই রকম ঘটনা ঘটেছিল যখন রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ করা হলো। বাংলার উইকেট কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার জন্য জাতীয় দলের দরজা প্রায় বন্ধ হয়ে গেল। এবারও কোচ পরিবর্তনের পরে এমন একজন খেলোয়াড়, যিনি বিশ্বকাপ দলে জায়গা পাননি ঠিকই, কিন্তু বিশ্বকাপের আগে বা পরে ভারতীয় দলের হয়ে প্রায় নিয়মিত টি-20 খেলেছেন গত 1 বছরে, সেই খেলোয়াড়টিকে পরপর 2টো সিরিজে কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া বাদ দেওয়া হলো। যদিও আমার চোখে কোনো সামাজিক মাধ্যমে কোথাও এই নিয়ে একটা কোনো পোস্ট, একটা কোনো লেখালেখি, কোনো কিছু চোখে পড়েনি। কারণ বোধহয় মুকেশ কুমারকে বাদ দেওয়া যায় পারফর্ম করলেও, অথবা বাংলা ক্রিকেটারকে বাদ দিলেও আজকে কারো কিছু যায় আসে না।